পিছনে যাও। জি স্যার, ওই যে আর্য তারেক স্যার জানি বলছেন, তারেক স্যার জানি বলছেন মোবাইল মিশন, মোবাইল ঘুরাই দাও। স্যার বসেন। আওয়াজ হবে না। ওকে ম্যাডাম, এবার শুরু করতে পারেন। স্টুডেন্ট জয়েন করতে স্যার বসেন এখানে। ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় আমরা এবার তোমাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে পরিচিত হওয়ার সুযোগ পাইনি। করোনার কারণে আমাদের সেই সুযোগটা হয়নি, কিন্তু তবু আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। এটা তোমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করছে। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি, আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক হিসাব বিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তোমরা সবাই আশা করি আমার ক্লাসটি ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যদি কোনো সমস্যা হয় তোমরা সেটা জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব সেটি ঠিক করে দেওয়ার। তোমরা অলরেডি এর আগেও হিসাব বিজ্ঞান ক্লাসগুলো পেয়েছো। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি, হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়। আমরা ধরি দুটি ভাগে ভাগ করা যায়, হিসাব এবং বিজ্ঞান। হিসাব বিজ্ঞান বলতে হিসাব এবং বিজ্ঞান যখন দুটি ভাগে ভাগ করতে পারছি, হিসাব বলতে বোঝাচ্ছে কোনো কিছু গণনা করা, আর বিজ্ঞান বলতে বোঝাচ্ছে কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট এবং সুশৃঙ্খল গবেষণালব্ধ জ্ঞান। তার মানে হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যেখানে শুধুমাত্র গণনা করা হয় না, তার সাথে সাথে আমরা বৈজ্ঞানিকভাবে সেটিকে উপস্থাপন করতে পারি, প্রমাণ করতে পারি, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। আমাদের হিসাব বিজ্ঞানের যদি আমরা দেখতে যাই যে সংজ্ঞাগুলো দেয়া হয়েছে, এর মধ্যে আমেরিকান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড AAA এর মতে যে সংজ্ঞা সেটি হচ্ছে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। দ্বিতীয়ত FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের মতে হিসাব বিজ্ঞান হলো আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের বা ইউনিটের আর্থিক কার্যাবলীর পরিমাপ এবং প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত প্রক্রিয়া। অর্থাৎ মানুষ যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে, তার মূল কাজ থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবগুলো যথাযথভাবে সংরক্ষণ করা। সেগুলোকে আমরা আর্থিক লেনদেন বা আর্থিক কার্যাবলী বলে থাকি। সেই আর্থিক কার্যাবলীগুলোকে যখন একটা সুশৃঙ্খল উপায়ে লেনদেনগুলোকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা হয় এবং তারপর তার থেকে আর্থিক ফলাফল নির্ণয় এবং সেই ফলাফলগুলোকে বিশ্লেষণ করে একটি প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয়, সেই কার্যাবলীগুলোকেই বলা হচ্ছে হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা সবাই হিসাব বিজ্ঞান বিষয়টি কি সুস্পষ্টভাবে সেটি বুঝতে পেরেছো। হিসাব বিজ্ঞানের একটি মজার ব্যাপার হচ্ছে, হিসাব বিজ্ঞানকে বিজ্ঞানও বলা হয়, আবার কোনো কোনো হিসাবশাস্ত্রবিদ একে কলাও বলে থাকেন। কলা বলতে বোঝাচ্ছে কোনো কৌশল বা পদ্ধতি অবলম্বন করা। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটা নির্দিষ্ট পদ্ধতি বা ফর্মুলা আমরা ফলো করে থাকি, যার মাধ্যমে ধাপে ধাপে হিসাবের কাজগুলোকে সংরক্ষণ বা ফলাফল নির্ণয় এই পর্যন্ত যাওয়া হয়। তার মানে হিসাব বিজ্ঞান আসলেই একটি কলা। একই সাথে হিসাব বিজ্ঞান বিজ্ঞান, কারণ হিসাব বিজ্ঞান শব্দটাতেই বিজ্ঞান রয়েছে। হিসাব বিজ্ঞান বিজ্ঞান কেন? বিজ্ঞান হচ্ছে গবেষণালব্ধ সুশৃঙ্খল কোনো জ্ঞান বা বিশেষ জ্ঞান। সেই জ্ঞানে বলতে গেলে আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখি, যখন আমরা হিসাবগুলো রাখছি তা দুতরফা দাখিলার মাধ্যমে একটি বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করা যায় যে এর গাণিতিক শুদ্ধতাগুলোকে। সে কারণে আসলে হিসাব বিজ্ঞান আসলে একটি বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান বিজ্ঞান ও কলা উভয়ই।
এটিকে শুধুমাত্র বিজ্ঞান বলা যাবে না বা শুধুমাত্র কলাও বলা যায় না, এটি হিসাব বিজ্ঞান, বিজ্ঞান এবং কলা দুটি। এখন আমরা দেখি হিসাব বিজ্ঞান জনককে। হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। তিনি তার সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা বইটিতে হিসাব বিজ্ঞানের প্রথম দাখিলা পদ্ধতির প্রবর্তন করেন। হিসাব বিজ্ঞানের জনক আসলে একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন। আমরা এরপর দেখি হিসাব বিজ্ঞান আসলে কি উদ্দেশ্যে করা হয়, হিসাব বিজ্ঞান কেন করা হচ্ছে। আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি বা কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের লেনদেন প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেগুলো সবসময় মনে রাখা সম্ভব হয় না। একটা নির্দিষ্ট সময় পরে আমরা যাতে সেই তথ্যগুলো পেতে পারি সেজন্য স্থায়ীভাবে এখানে হিসাব সংরক্ষণ করা হয় লেনদেনগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে। এরপর এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে শ্রেণীবদ্ধ করা হয়। সেই শ্রেণীবদ্ধকৃত লেনদেনগুলো থেকে আমরা আলাদা আলাদা ভাগ থেকে বিভিন্ন ফলাফল নির্ণয় করে থাকি। সেই ফলাফলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যতে ব্যবসায় কোন দিকে যাবে, কি অবস্থা হবে, ব্যবসার বর্তমান পরিস্থিতি কী, এ জাতীয় তথ্যগুলো আমরা পেয়ে থাকি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তার গতি প্রকৃতি নির্ণয় করা, তার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা, জালিয়াতি প্রতিরোধ করা, ভুল বোঝাবুঝির অবসান ঘটানো, এই জাতীয় উদ্দেশ্য নিয়ে মূলত হিসাব বিজ্ঞান শুরু হয়েছে। হিসাব বিজ্ঞানের কি কি কাজ করে থাকে, হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলো কি, আমরা একটু লিখি হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে। হিসাব বিজ্ঞানের কার্যাবলীকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, ঐতিহাসিক কার্যাবলী এবং ব্যবস্থাপকীয় কার্যাবলী। ঐতিহাসিক কার্যাবলীগুলো কি কি, আমরা যেগুলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে করে থাকি সেগুলো। হিসাব বিজ্ঞানের কার্যাবলী। ঐতিহাসিক কার্যাবলী এবং ব্যবস্থাপকীয়। ঐতিহাসিক কার্যাবলীগুলোর মধ্যে আছে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক ফলাফল বিশ্লেষণ, ও সর্বোপরি আর্থিক প্রতিবেদন। ব্যবস্থাপকীয় কার্যাবলীগুলোর মধ্যে আমরা দেখি কি ব্যবস্থাপক বা ম্যানেজার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের মাধ্যমে করে থাকে। সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহ, তিনি তার প্রয়োজনীয় তথ্যগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে পেয়ে থাকেন, তার পরবর্তী কাজের পরিকল্পনাগুলো কী হবে বা কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন সে জাতীয়। ব্যয় নিয়ন্ত্রণ, পণ্য নির্ধারণ, পণ্য মূল্য বা পণ্য মূল্য নির্ধারণ, অসুবিধা নেই, ফলাফল মূল্যায়ন, জালিয়াতি রোধ,
জবাবদিহিতা ও মূল্যবোধ সৃষ্টি। এগুলোই হিসাব বিজ্ঞানের মূল কার্যাবলী, যার মাধ্যমে হিসাব বিজ্ঞানীরা যে কাজগুলো করে থাকেন সেগুলো মূলত এই ধরনের কাজ, এবং ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনার ক্ষেত্রেও হিসাব বিজ্ঞান কীভাবে সহায়তা করে থাকছে। এবার আসি হিসাব বিজ্ঞান প্রয়োজন কেন, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কী। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ। স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করার জন্য প্রথমত আমরা হিসাবগুলোকে লিপিবদ্ধ করে রাখি, যেন ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি হলে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে সেটার বিরোধ এড়ানো যায়, যার মাধ্যমে হিসাব বিজ্ঞানের লেনদেনগুলো যখন আমরা দীর্ঘ সময় ধরে একটি খাতায় সুশৃঙ্খলভাবে তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করে রাখি, তার মাধ্যমে আমরা সমাধান করতে পারি সহজেই। তাই স্থায়ীভাবে হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেশি। নগদ তহবিলের পরিমাণ জানা। নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। ব্যবসা যখন শুরু করা হয় অবশ্যই সেখানে নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয়, এবং সেই অর্থ ব্যবসায় প্রতিদিন দৈনন্দিন কার্যাবলী পরিচালনার সময় কখনো আসছে ব্যবসায় নগদ টাকা আসছে, কখনো নগদ টাকা চলে যাচ্ছে, কিন্তু ব্যবসায় সেই সময়কার পরিস্থিতিতে একটা নির্দিষ্ট সময় পরে ব্যবসার কী পরিমাণ নগদ অর্থ আছে এবং সেটি জানা যায় নগদ তহবিল পরিমাণটা নির্ণয় করার মাধ্যমে। এছাড়া আমরা দেখতে পারি ব্যবসায় লাভ লোকসান নির্ণয়। ব্যবসা করা হয় মূলত লাভের উদ্দেশ্যে, কিন্তু ব্যবসায় যে সবসময় লাভ হবে তা না, ঝুঁকিও থাকে। লাভ লোকসান নির্ণয় করা হয় এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। লাভ লোকসান নির্ণয়, আর্থিক অবস্থা জানা, ব্যবসায় সম্পদ দায় কী পরিমাণ আছে, সেই আর্থিক অবস্থাটা কি ব্যবসা নির্দিষ্ট একটা সময় পরে সেটা জানা যায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, বা আমরা হিসাবের বিজ্ঞানের মাধ্যমে যে ফলাফল নির্ণয় করি তার মাধ্যমে। জালিয়াতি প্রতিরোধ বা জালিয়াতি রোধ বলতে, ব্যবসায়ে যেহেতু আর্থিক কার্যাবলী সম্পাদিত হয় সেখানে অনেক সময় কর্মচারীদের ওপর ডিপেন্ড করতে হয়। সেখানে যদি কোনোভাবে কেউ আর্থিক কোনো টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যার সৃষ্টি করে, হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলার মাধ্যমে কিন্তু সেটা সহজেই বের করা যায়, সেখানে জালিয়াতি রোধ করা যায় সহজেই। লভ্যাংশ নির্ধারণ। ব্যবসায় মালিক পক্ষ লাভের অংশ কী পরিমাণ লাভ বন্টন করে নিয়ে যাবেন, কিছু লাভের অংশ ব্যবসা প্রতিষ্ঠানেও রেখে যায় যাতে করে ভবিষ্যতে কোনো প্রয়োজনে সেটা ব্যবহার করা যায়। সেজন্য কতটুকু লাভ তারা নিয়ে যাবেন ব্যবসা থেকে এবং কতটুকু লাভের অংশ ব্যবসায় থাকবে সেটাও নির্ধারণ করা হয়। হিসাব বিজ্ঞানের একটা মানে প্রয়োজনীয়তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, লভ্যাংশ নির্ধারণ করা। এখন আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞান যারা ব্যবহার করছে হিসাব বিজ্ঞানের সেই তথ্যগুলো কখনো হিসাব বিজ্ঞানের যারা হিসাব রক্ষক তাদেরও দরকার হচ্ছে এবং যারা ব্যবস্থাপক তাদেরও দরকার হচ্ছে। আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলীতে সেটাই দেখেছি। এখন দেখি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত অভ্যন্তরীণ পক্ষ এবং বাহ্যিক কিছু ব্যবহারকারী আছেন। অভ্যন্তরীণ পক্ষের মধ্যে আছে মালিক পক্ষ, ব্যবস্থাপক এবং অভ্যন্তরীণ নিরীক্ষক। এবং বাহ্যিক যে ব্যবহারকারী তাদের মধ্যে আছে ঋণদানকারী, পাওনাদার, বাহ্যিক অডিটর, বহি নিরীক্ষক আমরা যাকে বলি, তারপর ক্রেতা, সরকার, স্টক এক্সচেঞ্জ এরা। হিসাব বিজ্ঞানের অংশে আমরা আলোচনার পরে এখন চলে যাব
হিসাব যে করলাম সেই হিসাব করব আমরা কাকে? আর্থিক লেনদেনগুলোকে। লেনদেন বলতে কি বুঝি? আমরা আজকে আলোচনার মধ্যে ছিল আমাদের হিসাব বিজ্ঞান কাকে বলে, লেনদেন কি, বা লেনদেন বলতে আমরা কি বুঝি। দেখো, লেনদেন ব্যবসায়ের একটি পরিচিত শব্দ। লেনা এবং দেনা এর থেকে উৎপত্তি হয় লেনদেনের। লেনদেন হচ্ছে আদান প্রদান থাকবে এরকম বিষয়টা। যখন দুটি পক্ষ থাকে তাদের মধ্যে আদান প্রদান হয়, গ্রাহক এবং দাতা এবং গ্রহীতা বা আদান প্রদানের মাধ্যমে লেনদেন হয়। ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো ঘটনা যখন ঘটে তাকে আমরা লেনদেন বলছি, কিন্তু সব ঘটনাই কিন্তু লেনদেন নয়। যেই ঘটনাগুলো লেনদেন সেগুলোর মধ্যে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে এই ধরনের ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। মূলত ঘটনা কি? ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়া, তাকেই ঘটনা বলে। কিন্তু ব্যবসায়ের ভাষায় ঘটনা বা লেনদেনগুলো হবে সেগুলোই যেই ঘটনাগুলোতে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, দুটি পক্ষ থাকবে, এই জাতীয় ঘটনাগুলোকেই ব্যবসায়ের ভাষায় লেনদেন বলা হয়। সাধারণত সব ঘটনাই লেনদেন হয় না, যেই ঘটনাগুলোতে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলোই লেনদেন হবে। তাই আমরা দেখি লেনদেনের সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছে। হিসাব অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে। যেমন $5,000 টাকা বেতনে একজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হলো। এটি একটি ঘটনা। কেননা আমরা একজন কর্মচারীকে নিয়োগ করলাম, তার সাথে চুক্তিবদ্ধ হলাম। এখানে টাকার অঙ্ক উল্লেখ করা আছে, 5,000 টাকা। টাকার অঙ্ক থাকার পরেও কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কেননা সেই কর্মচারীকেও আমরা বেতনটা দিইনি এবং ব্যবসায়ের পক্ষ থেকে নগদ অর্থ কর্মচারীর কাছে চলে যায়নি। সে কারণে এটি শুধুই একটি ঘটনা, এটি কোনো লেনদেন নয়। কিন্তু যখন কর্মচারীকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা, এটি একটি লেনদেন। এখানে কর্মচারী বেতন পেল এবং দাতা বা ব্যবসায়ী পক্ষ তার নগদ অর্থের পরিমাণ কমে গেল, সে কারণে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এখানে এটি একটি লেনদেন। ঘটনা লেনদেনের মধ্যে যে কারণে পার্থক্য হয় সেইখানে লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা আগে চিহ্নিত করি। লেনদেনের বৈশিষ্ট্য, যার ফলে আমরা বুঝতে পারবো কোনগুলো ঘটনা এবং কোনগুলো লেনদেন। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার উল্লেখযোগ্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তার মানে সেই ঘটনাটাই লেনদেন হবে যেখানে অর্থের অঙ্কের পরিমাপ করা যাবে। 2 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমরা কি বুঝাচ্ছি? যখন লেনদেনের ফলে বা একটা ঘটনার ফলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, হয় নগদ অর্থ আসবে অথবা নগদ অর্থ চলে যাবে। এমন এই আর্থিক অবস্থার পরিবর্তনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, নিট পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। নিট পরিবর্তন কোনগুলো? যখন শুধুমাত্র অর্থের অঙ্কের টাকার পরিমাণের পরিবর্তন হয় তখন সেগুলোকে আমরা বলছি আর্থিক অবস্থার নিট পরিবর্তন। আমি মিস্টার এক্সের নিকট থেকে 500 টাকা গ্রহণ করেছি বা পেয়েছি পণ্য বিক্রয়ের ফলে, সেখানে আমার কাছে নগদ অর্থ আসলো 500 টাকা, আমার নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল, এটাকে বলা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কাঠামোগত নিট পরিবর্তন। কাঠামোগত পরিবর্তনটা কি? যখন ব্যবসার কাঠামোর একটা সম্পদ বা দায়ের অবস্থার চেঞ্জ হবে, পরিবর্তন হবে, সেটাকে বলা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। যেমন আমি নগদ অর্থ দিয়ে ব্যবসার জন্য যন্ত্রপাতি ক্রয় করলাম, তার মানে আমার নগদ অর্থের পরিমাণ কমে গেল, এক জাতীয় সম্পদ কমে গেল, যন্ত্রপাতি নামক অন্য একটি সম্পত্তি বৃদ্ধি পেল। এটি হচ্ছে আমার কাঠামো চেঞ্জ হয়ে গেছে, সেখানে আমরা এটাকে বলছি আর্থিক অবস্থার কাঠামোগত
পরিবর্তন। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা কী জিনিস? দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনের ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছি আদান প্রদান থাকতে হবে, যাদেরকে আমরা দুটি পক্ষ হিসেবে ভাগ করব। দেন এই দুটি পক্ষকে আমরা বলছি দ্বৈত সত্তা। একটি লেনদেনে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ দাতা এবং এক পক্ষ গ্রহীতা, বা এক পক্ষ আদান করবে এক পক্ষ প্রদান করবে। এটি হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। দুতরফা দাখিলা পদ্ধতি মূলত দ্বৈত সত্তার কথাই বলে। আমরা লেনদেন যখন লেনদেনকে যখন ভাগ করি তখন আমরা দুটি ভাগেই ভাগ করে থাকি, একটি দাতা পক্ষ একটি গ্রহীতা পক্ষ। যেমন মজুরি প্রদান করা হলো, এখানে মজুরি প্রদান একটি পক্ষ মজুরি ডেবিট একটি পক্ষ হবে, এবং নগদান হিসাব ক্রেডিট নগদান আরেকটি পক্ষ হবে। দুটি পক্ষে ভাগ করে নিলাম, এটি হচ্ছে দ্বৈত সত্তা, যেখানে দুটি পক্ষ থাকবে। তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। তার মানে প্রতিটি ঘটনা স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। প্রত্যেকটি ঘটনা লেনদেনের সবগুলো বৈশিষ্ট্য নিয়ে থাকবে, এবং যদিও একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে তবুও সম্পর্ক থাকলেও সেগুলো আলাদা। দুটি পক্ষ থাকার লেনদেনগুলোকে আমরা একটির সাথে আরেকটি যদি সম্পর্ক থাকেও সেটিকে আলাদা করব। যেমন দেখো, আমি ধারে পণ্য বিক্রয় করলাম মিস্টার এক্সের নিকট, এটি একটি লেনদেন। মিস্টার এক্স যখন আমাকে টাকাটা প্রদান করবে তখন সেটি আরেকটি লেনদেন। যদিও মিস্টার এক্সের থেকে পাওনাটা আমার পূর্বের লেনদেনের সাথে সম্পর্কযুক্ত, তবুও সে দুইটি ঘটনাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করব। এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিটি লেনদেন। মিস্টার এক্সের নিকট বিক্রয় একটি লেনদেন, এবং মিস্টার এক্সের নিকট থেকে টাকা পাওয়া গেল সেটি আরেকটি। দুটি স্বয়ংসম্পূর্ণ এবং দুটি আলাদা স্বতন্ত্র লেনদেন। 5 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, অদৃশ্যমানতা। লেনদেন যে সবসময় দৃশ্যমান হতে হবে আমাদের তেমন কিন্তু না, লেনদেন অদৃশ্যমান ঘটনাও হয়ে থাকে। যেমন সম্পত্তি, আমি যখন কোনো একটা সম্পদ ব্যবহার করলাম, যেমন আসবাবপত্র, সেগুলো ব্যবহারের ফলে 1 বছর পর সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতি হয়ে থাকে, যাকে আমরা ব্যবসায়ের ভাষায় অবচয় বলি। এই যে অবচয়টা, এটাও একটা লেনদেন। ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, সম্পদের মূল্য কমে যাচ্ছে, এই কারণে এটি অদৃশ্যমান হওয়া সত্ত্বেও এটি লেনদেন। দৃশ্যমান হতে হবে এমন কোনো কথা নেই, এগুলো অদৃশ্যমান ঘটনাও লেনদেন হতে পারে। তার মানে এই মূল 5টি বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনকে চিহ্নিত করার জন্য গুরুত্বপূর্ণ। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, দ্বৈত সত্তা থাকতে হবে, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হবে, অদৃশ্যমানতা। আমরা লেনদেনকে চিনলাম, এখন দেখি হিসাব সমীকরণ। আমাদের ব্যবসায়ের জন্য আমরা একটা বিজ্ঞান বলে থাকি, সেখানে কিছু সূত্র সমীকরণ থাকে, হিসাব সমীকরণ তেমনই একটি সমীকরণ, যার মাধ্যমে আমরা দুটি পাশকে মিলিয়ে দেখতে পারি দুই পাশের হিসাবগুলো সমান বা সঠিক আছে কি না। হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণের সমীকরণটা হচ্ছে A = L + OE। A = L + OE। A হচ্ছে শর্ট ফর্ম অ্যাসেট, L হচ্ছে লায়াবিলিটিস, OE হচ্ছে ওনার্স ইকুইটি। তার মানে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সম্পদ যে পরিমাণ থাকবে ব্যবসায়ের দায় এবং মালিকানা সত্ত্ব দুটি মিলে সেই পরিমাণই হবে। তার মানে ব্যবসায়ের সম্পদ এবং দায়ের পরিমাণ, মোট দায়ের পরিমাণ সবসময় সমান হবে। এটি হিসাব সমীকরণের মূল কথা। সম্পদগুলো আমরা এই পাশে লিখব এবং দায় এবং অন্যান্য মালিকানা সত্ত্বগুলোকে ওই পাশে লিখব হিসাব সমীকরণের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তোমরা
এখানে মালিকানা সত্ত্বের মধ্যে কি কি বিষয় আসবে? মালিকানা সত্ত্ব বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় গ্রহণ করে থাকেন প্লাস মূলধন যা থাকে, মালিক নতুন করে মূলধন যা আনেন সেটা, তা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে পরিমাণ ব্যয় হয় এবং যা মালিক উঠিয়ে নিয়ে যান, উত্তোলন করেন, এইটাই হচ্ছে মূলত ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমি ইংরেজিতেই লিখে দিলাম। এরপর আসি লেনদেনের প্রকারভেদগুলো কি কি। লেনদেনকে একটু আমি বলে যাই তোমাদের জন্য সহজ হবে। লেনদেনকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। সেগুলো কি? লেনদেনকে প্রকারভেদগুলোকে আবার প্রতিষ্ঠানের ভিত্তিতে, মূল্য পরিশোধের ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে, উপযোগিতার ভিত্তিতে এবং আকারের ভিত্তিতে ভাগ করা হয়। প্রতিষ্ঠানের ভিত্তিতে যখন আমরা লেনদেনগুলোকে ভাগ করে থাকি, লেনদেনের প্রকার ভেদ যখন প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করছি তখন আমরা দেখছি আন্তঃলেনদেন এবং বহির্লেনদেন। আন্তঃলেনদেন কোনগুলো? যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের নিজেদের মধ্যেই সংগঠিত হয়ে থাকে, সেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আন্তঃলেনদেন। যেমন ব্যবসা প্রতিষ্ঠানের অবচয়, আমি একটু আগেও বললাম তোমাদেরকে, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আন্তঃলেনদেন। বহির্লেনদেন কোনগুলো? ব্যবসা প্রতিষ্ঠান তার বাইরের কোনো পক্ষের সাথে যখন লেনদেন করে সেগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন। মূল্য পরিশোধের ভিত্তিতে যে লেনদেনগুলোকে ভাগ করা হচ্ছে সেগুলো হচ্ছে মূল্যজ আমরা কিভাবে পরিশোধ করি, নগদে, ধারে বা অনগদ। নগদ লেনদেনগুলো কোনগুলো? যখন ধারে নগদ অর্থের মাধ্যমে এবং চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করা হয় বা মূল্য পাওয়া যায়, সেগুলো হচ্ছে নগদ লেনদেন। আর অনগদ লেনদেন হচ্ছে কোনগুলো? যখন মূল্যটা আমরা পরিশোধ করছি না, নগদেও না, ধারেও না, সেই লেনদেনগুলোকে বলা হচ্ছে অনগদ লেনদেন। যেমন কি অবচয়। ধারে লেনদেন বলতে আমরা সহজে বুঝতে পারছি, ধারে বা নির্দিষ্ট সময়ে পরে মূল্য পরিশোধের প্রতিশ্রুতিতে যে ক্রয় বিক্রয়গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ধারে লেনদেন। দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনের প্রকারভেদ হচ্ছে দুটি: দৃশ্যমান লেনদেন, অদৃশ্য লেনদেন। আমরা যেই লেনদেনগুলো দেখতে পাই, কখনো পণ্য ক্রয় করলাম, তার মানে পণ্যটা দেখতে পাচ্ছি ক্রয় করা হয়েছে, সেটি হচ্ছে দৃশ্যমান লেনদেন। অদৃশ্য লেনদেন হচ্ছে এই অবচয় বা এই জাতীয় লেনদেন, বকেয়া, এই জাতীয় লেনদেনগুলোকে আমরা বলতে পারি অদৃশ্যমান লেনদেন। উদ্দেশ্যের ভিত্তিতে হচ্ছে কারবারি লেনদেন, অকারবারি লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন। কারবারি লেনদেন কোনগুলো? ব্যবসায় প্রতিষ্ঠানের কারবারের ক্ষেত্রে যে লেনদেনগুলো হয় কারবার পরিচালনা করার জন্য, সেগুলো সবই কারবারি লেনদেন। আর অকারবারি লেনদেন হচ্ছে যেগুলো সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের সেই লেনদেনগুলোকে আমরা অকারবারি লেনদেন বলছি। ব্যক্তিগত লেনদেন হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যবসায়ের বাইরের যে লেনদেনগুলো হয়ে থাকে সেগুলোকে ব্যক্তিগত লেনদেন বলা হচ্ছে। উপযোগিতার ভিত্তিতে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন, এই দুটি ভাগে ভাগ করা হয়। মূলধন জাতীয় লেনদেন কোনগুলো? যে লেনদেনের ফলাফল আমরা দীর্ঘ সময় ধরে ভোগ করতে পারি, 1 বছর বা তার বেশি সময় ধরে আমরা যে লেনদেনের ফলাফল ভোগ করতে পারি, উপযোগিতা ভোগ করতে পারি, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যেমন আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয় করা হয়, এই ক্রয়ের ফলে আমরা আসবাবপত্র বা যন্ত্রপাতিটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবো, সেখানে এই জাতীয় লেনদেনগুলোকে আমরা সে কারণে বলে থাকি মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন হলো যে লেনদেনের ফলাফল স্বল্প সময় ভোগ করা হয়, সেগুলোকে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন বলে। ব্যবসায় পরিচালনার জন্য মুনাফা জাতীয় লেনদেনগুলো করা হয়ে থাকে। বেতন প্রদান, মাল ক্রয়, এই জাতীয় লেনদেনগুলো খুব স্বল্প সময়ের জন্য করা হয়, সেগুলো মুনাফা জাতীয় লেনদেন। আকারের ভিত্তিতে, ব্যবসায়ের আকারের ভিত্তিতে আমরা লেনদেনগুলোকে দ্রব্য, সেবা এ জাতীয় ভাগে ভাগ করে ফেলতে পারি। যখন পণ্য ক্রয় বিক্রয় বা যে জাতীয় বস্তুগুলোর উপযোগিতা আমরা সরাসরি ভোগ করতে পারছি, দৃশ্যমান, সেগুলোকে আমরা দ্রব্য বলছি। এই দ্রব্য ক্রয় বিক্রয় এই জাতীয় লেনদেনগুলোকে আমরা বুঝতে পারছি দ্রব্য জাতীয় লেনদেনের মধ্যে ফেলতে পারি। সেবা জাতীয় লেনদেন কোনগুলো? যেটার উপযোগিতা আমরা ভোগ করতে পারি কিন্তু দৃশ্যমান না, সেগুলো হচ্ছে সেবা। হাসপাতাল, সরকারি স্কুল, কলেজ, এগুলো সেবাধর্মী।
প্রতিষ্ঠান বা সেবাধর্মী সেবা দিয়ে থাকে, এগুলোর লেনদেনগুলোকে সেবা জাতীয় লেনদেন বলা হচ্ছে। কোনো ঘটনা লেনদেন কি লেনদেন না, এগুলো আমরা একটা অঙ্কের মাধ্যমে, সমস্যার সমাধানের মাধ্যমে দেখব। এখন আসি হিসাব। হিসাব বলতে আমরা কি বুঝি? হিসাবটা কি? হিসাব হচ্ছে কোনো কিছু গণনা করা। আমরা বুঝে থাকি জমা বা খরচ, এই জাতীয় বিষয়গুলোর যখন আমরা গণনা করি বা ফলাফল বের করি তখন তাকে বলা হচ্ছে হিসাব। এখন হিসাব কেন দরকার? আমরা এতক্ষণ হিসাব বিজ্ঞান পড়ছি, তার মানে আমাদের হিসাবটা আমাদেরকে করতে হবে। হিসাব বিজ্ঞান কি? হিসাব করা হয় বলেই তো এটি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেনের সাথে সংশ্লিষ্ট পক্ষ বা খাতসমূহের প্রকৃতি অনুযায়ী শ্রেণীবদ্ধ করে। তার মানে এতক্ষণ যে লেনদেনগুলো ছিল তাদের প্রকৃতিও আমরা পড়লাম, সেই প্রকৃতি অনুযায়ী তাদেরকে আমরা যখন বিভিন্ন ভাগে শ্রেণীবদ্ধ করব, সেই ভাগগুলোকে আমরা বলছি এক একটি হিসাব বা খাত, হিসাব খাত। বিভিন্ন শিরোনামে আমার যে যে আয়গুলো হচ্ছে সেগুলোকে আমি আয়ের শিরোনামে দিচ্ছি, যেগুলো ব্যয় হচ্ছে সেগুলোকে ব্যয়ের খাতে ফেলছি, যেগুলো আমার সম্পদ জাতীয় সেগুলোকে সম্পদের খাতে ফেলছি, যেগুলো দায় সেগুলোকে দায়ের খাতে ফেলছি। এই যে ভাগ করলাম সেই ভাগগুলো হচ্ছে হিসাব। মূলত হিসাবকে 5টি শ্রেণীতে বা শিরোনামে ভাগ করা যায়। আয়, ব্যয়, সম্পদ, দায় এবং 5 নম্বরটা হচ্ছে মালিকানা সত্ত্ব। যেগুলো আয় বোঝাচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যে লেনদেনগুলোর মাধ্যমে, সেগুলো আয়বাচক। যেগুলো ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য ব্যয় হয়ে থাকে সেগুলো ব্যয়বাচক। যেগুলো ব্যবসায়ের সম্পদ বা সম্পত্তি সেগুলোকে সম্পদবাচক হিসাব খাত, এবং ব্যবসায় দায় সৃষ্টি করে যেগুলো সেগুলোকে ব্যবসায়ের দায় হিসাব খাত এবং মালিকানা সত্ত্ব বলা হচ্ছে। হিসাব খাতগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি যে নির্দিষ্ট হিসাবকালে যখন আমি সমজাতীয় লেনদেনগুলোকে এই বিভিন্ন ভাগে ভাগ করলাম তখন সেগুলোর যথাযথ বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করব। হিসাবের বিভিন্ন খাত বের করে নিলাম আমি, এগুলো হিসাবের খাত। এই হিসাবের খাতগুলোকে আমি যখন একটি ছক আকারে প্রেজেন্ট করব, সেই ছকের মধ্যে আমি প্রত্যেকটা হিসাব খাতের হিসাবগুলোকে লিখে রাখবো এবং সেইখান থেকে আয়ের খাতের কতটুকু আয় হলো জানতে পারবো, ফলাফল নির্গত ব্যয় কতটুকু হলো সেটি জানতে পারবো, সম্পদ কতটুকু পরিমাণ আছে সেটা জানতে পারবো, দায় কী পরিমাণ, মালিকানা সত্ত্ব কী পরিমাণ। হিসাবের কাঠামো বা ছকগুলোকে দেখি কোন কাঠামোতে আমরা হিসাবটা রাখি। হিসাবের কাঠামো বা ছক। হিসাবের কাঠামো বা ছককে দুভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এক হচ্ছে টি ছক, 2 চলমান জেড ছক। আমি 1 নাম্বার ছকটা একটু তোমাদেরকে দেখাই, তোমরা জানো আমি জানি, তবুও আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি। যেখানে টির মতো দেখা যায় ফর্মুলাটা, ছকের কাঠামোটা, সেটাকে বলা হচ্ছে টি ছক। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা ডেবিট সাইড। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা হচ্ছে ক্রেডিট সাইড। এই ছকটি টি এর মতো দেখায়, 2টি পাশ আছে, সে কারণে এটাকে আমরা বলছি টি ছক। এরপর আসি চলমান জেড ছক। চলমান জেড ছকের ক্ষেত্রে নিত্যদিন, টি ছকের ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা বের করতে হয় একটা নির্দিষ্ট সময় পর, আর চলমান জেড ছক মানে প্রতিদিনই আমি এখানে
ব্যালেন্সটা জানতে পারবো কি পরিমাণ ব্যালেন্স আছে। সেই জন্য এটাকে চলমান জের ছক বলা হয়। এই পদ্ধতিতে হিসাব রাখা হয় বর্তমানে খুব বেশি, এবং চলমান জের ছক পদ্ধতিটা যেহেতু প্রতিদিন হিসাবের ফলাফল জানা যাচ্ছে সেজন্য বেশ জনপ্রিয়। তোমরা যে কোনো পদ্ধতিতেই হিসাবটা রাখতে পারো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং ব্যালেন্স বা জের। তারিখ অনুযায়ী প্রতিদিনকার ব্যালেন্স আমরা প্রতিদিন এখানে এই পদ্ধতির মাধ্যমে জানতে পারি। এরপর আসি হিসাবের একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে কি করে আমরা হিসাবগুলো রাখবো সেটি দেখাচ্ছি। আমি তোমাদের প্রশ্নটা লিখতে পারবো না বোর্ডের মধ্যে, আমি মুখে মুখে বলবো এবং সমাধানটা আমি বোর্ডে করে দেব। তোমাদেরকে অবশ্যই হিসাব বিজ্ঞান বই যারা কেননি এখনও কিনে ফেলতে হবে, কারণ অঙ্কগুলো আমি করাবো বা অন্য স্যারেরা যারাই করান, এরপরে তোমাদেরকে সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং পরবর্তীতে কোনো সমস্যা যদি থাকে, কোনো কিছু না বুঝতে পারো, সেগুলো আমাদের সাথে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো, একটা প্রতিষ্ঠানের বেশ কিছু লেনদেন দেওয়া আছে বা ঘটনা দেওয়া আছে, সেগুলোকে আমরা দেখব হিসাব সমীকরণ, যেটা আমরা একটু আগে পড়েছিলাম, তার মাধ্যমে কিভাবে এর প্রভাবটা উপস্থাপন করা যায়। জনাব রেজাউল করিম 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 1.5 লক্ষ টাকা এবং 1,20,000 টাকার ঋণ নিয়ে একটা ব্যবসা আরম্ভ করেন। তাহলে উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নে দেওয়া আছে, আমি পড়বো একটি একটি করে, এবং আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে দেখাবো। তাহলে আমাদেরকে যে ছকটা করতে হবে আমি সেটা আগে করে ফেলি। হিসাব সমীকরণের জন্য আমাদের যা যা লেনদেনে থাকবে সেই অনুযায়ী আমরা ঘর করব। এটা আমরা প্রশ্নটা দেখে বুঝে নেব। আমরা হিসাব সমীকরণে দুটি পক্ষ পড়েছিলাম, একটি হচ্ছে এক পাশে ছিল সম্পদ, অন্য পাশে ছিল দায় এবং মালিকানা সত্য। এখন আমরা দেখি কি কি লিখতে হবে এখানে। তারিখ এবং যেই যেই সম্পদগুলো আসবে আমরা সেগুলোর নাম এখানে লিখব, এবং যেই যে দায়গুলো আসবে এখানে সেই নামগুলো লিখব। এখন আমরা দেখি প্রথমে কি বলেছে আমাদেরকে। প্রথম লেনদেনটা হচ্ছে জনাব রেজাউল করিম 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 1.5 লক্ষ টাকা এবং 1,20,000 টাকার ঋণ নিয়ে একটা ব্যবসা আরম্ভ করেন। তার মানে তারিখ হচ্ছে 2018 সালের জানুয়ারির 1 তারিখ। হিসাব সমীকরণে আমরা প্রভাবটা দেখাচ্ছি। সম্পদের পাশে আমি এ লিখে দিলাম, মানে এগুলো অ্যাসেট, এটা লায়াবিলিটিস, আর এটা হচ্ছে ওনার্স ইকুইটি। তিনি নগদ 1.5 লাখ টাকা নিয়েছেন এবং 1,20,000 টাকার ঋণ নিয়েছেন। তার মানে তার কাছে মোট নগদের পরিমাণ কত দাঁড়িয়েছে? 2,70,000। নগদের ঘরে আমি সেই টাকাটা লিখব 2,70,000। এটা যখন ব্যবসায়ের নগদ অর্থ
নিয়ে আসা হয় তখন নগদ সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। এই কারণে নগদ আমি সম্পদ হিসেবে 2,70,000 লিখলাম, কিন্তু পুরোটাই কিন্তু তিনি মূলধন হিসেবে নিজের ফান্ড থেকে তহবিল থেকে আনেননি, তা তিনি নিজের মালিকানা সত্ত্ব নিয়ে এসেছেন 1,50,000 টাকা। আর তার ঋণ ছিল, ঋণ একটা দায়, ঋণ ছিল 1,20,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? দুটি পাশ সমান হয়ে গেছে, এখানে 1,20,000, 1,50,000 দায়ের দিকে, দুটো মিলে 2,70,000 টাকা। এরপর দেখি জানুয়ারির 3 তারিখে সাপ্লাইজ ক্রয় 8,000 টাকা। জানুয়ারির 3 তারিখে সাপ্লাইজ আমার একটা নতুন সম্পদ, সাপ্লাইজ ক্রয় করলেন, তার মানে জানুয়ারির 3 তারিখে নতুন করে সাপ্লাইজের ঘরে আসবে 8,000 টাকা। সাপ্লাইজটা ক্রয় করেছেন নগদে, তার মানে নগদ থেকে কমে যাবে 8,000 টাকা। তারপর জানুয়ারির 12 তারিখে ম্যানেজমেন্ট সেবা প্রদান 80,000 টাকা, কিন্তু এখনও পাওয়া যায়নি বলে বিল প্রেরণ করা হলো। ম্যানেজমেন্ট সেবা প্রদান করা হচ্ছে, সেবা প্রদান আমার এক জাতীয় আয়, কিন্তু আমি এখনও বিলটা পাইনি। যে কোনো প্রকার আয় আমার মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, তাহলে আমার তারিখ আয়টা হচ্ছে 80,000 টাকা। এবং যেহেতু আমি এখনও টাকাটা পাইনি, টাকাটা আমি ভবিষ্যতে পাবো, সেই কারণে এটা আমার প্রাপ্য হিসাব, বিল প্রেরণ করা হয়েছে 80,000 টাকা। এরপর হচ্ছে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 50,000 টাকা। বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় করা হচ্ছে আমার, বাকিতে যখন আমি অফিস সরঞ্জাম ক্রয় করব, অফিস সরঞ্জাম আমার আরেকটা সম্পদ, অফিস সরঞ্জাম বাকিতে ক্রয় করছি, এটা আমি দেখছি 16 তারিখ 50,000 টাকা। যখন বাকিতে ক্রয় করব আমার এর কারণে দেনার সৃষ্টি হবে, পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আমার একটা দেনা বৃদ্ধি পেল, প্রদেয় হিসাব 50,000 টাকা। দুটি পক্ষ, এই পাশে 50,000, এই পাশেও 50,000। আমরা এরপর এটা মিলছে কিনা আমরা শেষে গিয়ে এটা দেখব। ম্যানেজমেন্ট 24 তারিখ ম্যানেজমেন্ট সেবা প্রদান বাবদ তৈরিকৃত বিলের অর্ধেক টাকা পাওয়া গেল। তার মানে আমরা এর আগে ম্যানেজমেন্ট সেবা প্রদান করেছিলাম 80,000 টাকা, এই 80,000 টাকার প্রাপ্য ছিল আমার হিসাবে, এর অর্ধেক যখন পাওয়া যাচ্ছে নগদে আসবে 40,000 টাকা। 80,000-এর অর্ধেক 40,000 টাকা আমি নগদে পেয়ে গেছি। এখন এখান থেকে কমে গেল, তার মানে প্রাপ্য হিসাব থেকে কমে গেল 40,000 টাকা। এটাকে আমরা মাইনাসটাকে, যেটাকে বিয়োগ করব, সেটাকে আমরা ব্রেকেট দিয়ে দিলেই বোঝা যাবে এটা মাইনাস ফিগার। তারপর দেখি 16 তারিখ, 26 তারিখ 16 তারিখের দেনার অর্ধেক পরিশোধ করা হলো। 16 তারিখের আমাদের একটা দেনা ছিল 50,000 টাকার, প্রদেয় হিসাব ছিল, সেটার অর্ধেক এখন আমরা পরিশোধ করব। তাহলে সেটার অর্ধেক পরিশোধ করলে আমার নগদ টাকা কমে যাবে, সেটাকে আমি আবারও ওই মাইনাস ফিগার দিয়ে দিলাম। 50,000-এর অর্ধেক 25,000 টাকা কমে গেল। প্রদেয় হিসাব নামে যে হিসাবটা আছে সেখান থেকেও 25,000 টাকা আমার কমে যাবে, তার মানে আর 25,000 টাকা প্রদেয় হিসাব থাকবে। 27 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ 20,000 টাকা গ্রহণ করলেন। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করেন সেটা হচ্ছে উত্তোলন, মালিকানা সত্ত্ব থেকে সেটা চলে যাবে। ব্যক্তিগত প্রয়োজনে তিনি 20,000 টাকা নিয়ে গেলেন। এটা কি উপরে হয়ে গেছে না? 20,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে, 20,000 টাকা আমি মাইনাস করে দিলাম। নগদ অর্থ নিয়ে গেলেন, সে কারণে নগদ থেকেও 20,000 টাকা কমে গেল। 28 তারিখ বিজ্ঞাপন বাবদ প্রথম আলো পত্রিকার নিকট দেনা হয়েছে 5,000 টাকা। দেনা হয়েছে মানে প্রথম আলো পত্রিকা তাদের কাছে পাবে, আমাদের কাছে পাবে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পাবে। তাহলে আমরা এখন বিজ্ঞাপনের এই খরচটা আসলে আমার মালিকানা সত্ত্ব থেকে যাওয়ার কথা 5,000 টাকা, সেটা আমার যেহেতু আমি দেনা হয়ে গেছে, আমি এখানে আমার দেনার পরিমাণ বাড়াবো, প্রদেয় হিসাব পাবে।
জানুয়ারির 31 তারিখ সারা মাসে 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে। সাপ্লাইজ যেটা ছিল তার মধ্যে ব্যবহার হয়ে গেছে 5,000 টাকা, এটা কমে গেল। সাপ্লাইজ যখন কমে যাচ্ছে আমার সারা মাসের, তখন আমার এই যে এখানে একটা খরচ নতুন করে বৃদ্ধি পাবে 5,000 টাকা। আমরা এখন এই পরিমাণই লেনদেন আমাদের সংগঠিত হয়েছে। আমরা এখন একটু দেখি মোট ফলাফলটা কী দাঁড়াচ্ছে, লেনদেনগুলোর পরে মোট ফলাফলটা কী দাঁড়াচ্ছে। 2,70,000 থেকে 8,000 মাইনাস করব, 40,000 টাকা আবার যোগ হবে, সেই সাথে 25,000 আর 20,000, 20,000 টাকাটা মাইনাস করা হলে মোট ফলাফল দাঁড়াচ্ছে, ক্যালকুলেটরটা দাও তো, মোবাইলটা, 2,70,000 বিয়োগ 8,000 যোগ 40,000 বিয়োগ, আমি একবারে করে দিই 45,000, 2,57,000, 2,57,000 টাকা। এখানে 8,000 থেকে 5,000 চলে গেলে আসছে 3,000 টাকা, 80,000 থেকে 40,000 চলে গেলে আসছে 40,000 টাকা, আর এখানে 50,000 টোটাল। এরপরে এখানে ছিল ঋণ 1,20,000, 50,000 থেকে 25,000 চলে গেলে 25,000 আর 5,000 30,000। এখানে 1.5 লাখ, 1.5 লাখ প্লাস 80,000 মাইনাস 20, 25, 30,000 মাইনাস করে দিই একবারে, 30,000 চলে গেলে আসে 2 লাখ, 2 লাখ। তার মানে এই পাশে আমি দেখতে পাচ্ছি 2 লাখ, 3 লাখ, 3,50,000, টোটাল আসছে আমার 3,50,000। আর এই পাশে আসছে 2,57,000 যোগ 43,000 যোগ 50,000, তার মানে 3 লাখ। এই পাশেও 3,50,000। আমরা দেখলাম যে দুটি পাশ মিলে গেল, তার মানে হিসাব সমীকরণে এটি লেনদেনের প্রভাব দুটি পাশেই পড়ে এবং দুটি পাশে সমানভাবেই পড়ে, সেই দুটি পাশ হিসাবে মিলে গেছে। আগামী দিন তোমরা এই অধ্যায়ের হিসাব সমীকরণে যে সমস্যাগুলো আছে তোমাদের বই থেকে সেগুলো প্র্যাকটিস করবে। আর আরেকটি কথা বলে আমি তোমাদের সাথে আজকে ক্লাসটা শেষ করতে চাই। তোমরা সবাই হয়তো জানো সেই গল্পটি, যে একটি কচ্ছপ এবং একটি খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। সেই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ স্বাভাবিকভাবেই জানা যায় যে কচ্ছপ, আমাদের জানা আছে যে কচ্ছপ খুব ধীরগতির প্রাণী, খুব আস্তে হাঁটে, কিন্তু খরগোশ খুব দ্রুত দৌড়ায়। তারপরেও কিন্তু খরগোশ সেখানে জিততে পারেনি, কারণ খরগোশ খুব অলস ছিল, সে ভেবেছে ঘুমিয়ে থাকলেও সে দৌড়ে শেষে চলে যেতে পারবে, কিন্তু কচ্ছপ কিন্তু সেটা ভাবেনি, সে নিরলসভাবে শুরু থেকেই চেষ্টা করে গেছে, যার ফলে তার পক্ষে সম্ভব হয়েছে খরগোশকে হারিয়ে দেয়া। তোমাদেরকেও আমি সেটা বলবো যে কলেজ বন্ধ, কলেজে আসতে হচ্ছে না, এই জন্য তোমরা বাসায় বসে থেকো না যে যখন খুলবে একবারে শেষ করব, পড়া কোনো সমস্যা নাই, এই চিন্তাধারায় নিয়ে বসে থেকো না। তোমরা যেভাবে ধীরগতিতেই দরকার হয় সামনের দিকে এগিয়ে যাও, নিশ্চিত এক সময় তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। এই কলেজের সময়টা খুব অল্প সময় তোমাদের জন্য, তোমরা এই সময়টাকে খুব কাজে লাগাও। আশা করি সবাই সাফল্যের দিকে এগিয়ে যাবে, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সবাইকে। দিস
প্রচুর আওয়াজ এখন এই ক্যামেরা দিয়ে গরম ম্যাডাম আবার ফ্যান না দিয়ে ইয়ে করো ওই সেট করো ইয়েটা ক্যামেরা দিয়ে দেখি তো এখানে সেট করো তো ছোটটা এই যে এটা না পকেট টকেট বা কোথাও লাগাই রাখতে পারলে ভালো এটা আছে তো লাগানোর সিস্টেম আছে দেখো কি অবস্থা হচ্ছে এটার সাথে এটা লাগবে তুমি পকেটে ঢুকাই আমরা কোথাও জামার এখানে গুঁজে রাখলাম এই যে ফাঁকে এটা দিয়ে সেট করে দিই সেট করো তো দেখি কোনটা আমি বাসা থেকে তৈরি করে আসছি এই লাগে সাইজ করো খুব সুন্দর কাটতে পারো ধীরে সুস্থে বসতে ওই দেখা দাও লাইট দিছেন না না ফুল ওটুকু তো আসে না ও আচ্ছা হ্যাঁ পুরো আসে